ইনুসা বাংলাদেশ বেচা দিবে সুদখোর কন্টিনিউয়াসলি। উনি কি আমাদের দেশকে এই মুহূর্তে সঠিক পথে নিয়ে যাচ্ছে, নাকি সঠিক পথে নেয়ার ব্যর্থতাটাকে মেনে নিয়ে এই মুহূর্তে উনি গা বাঁচিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে? এখন আমি এই বিষয়টাকে কম্পেয়ার করেছি, আমি স্টাডি করেছি। আমি আমেরিকান অফিসিয়ালদের সাথে কথাবার্তা বলেছি এবং বাংলাদেশেরও বেশ কিছু অফিসিয়ালদের সাথে আমার কথাবার্তা হয়েছে। সঙ্গত কারণে আমি তাদের নাম প্রকাশ করতে পারবো না, কিন্তু একটা কথা, আমি বাংলাদেশের একজন কর্মকর্তা যিনি রিটায়ার্ড করেছেন, বাংলাদেশে আছেন সম্মানের সাথে, আমি তাকে জিজ্ঞাসা করেছি যে জিয়াউর রহমানের সময় ইন্ডিয়ান অ্যাগ্রেশন এবং জিয়াউর রহমান এবং তার সরকারকে ইন্টিমিডেট করার জন্য যে পরিস্থিতিটা সফলভাবে বাংলাদেশে করেছিল, ওই সময় সাথে বর্তমান সময়ের পার্থক্য কি? দর্শকবৃন্দ, আপনারা শুনলে অবাক হবেন, আপনারা জানলে অবাক হবেন যে জিয়াউর রহমান সাহেবকে 1977, 76, 77, 78, 79, 80 ওনাকে অ্যাসাসিনেট করার আগ পর্যন্ত জিয়াউর রহমান সাহেবকে যেই প্রক্রিয়ায় ইন্টিমিডেট করা হয়েছে এবং পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তার চেয়েও ডেঞ্জারাস একটা পজিশনে দাঁড়ায় আছে। আপনারা একটু অবাক হচ্ছেন। জিয়াউর রহমান সাহেবের একটা অ্যাডভান্টেজ ছিল। সে অ্যাডভান্টেজটা কি ছিল? ওনার পিছনে একটা পলিটিক্যাল পার্টি ছিল এবং হি ওয়াজ এ জেনারেল, এবং উনি অলরেডি ক্ষমতায় থেকে একটা পলিটিক্যাল পার্টিকে তৈরি করেছিলেন তাকে ব্যাকআপ করার জন্য। এটা ছিল জিয়াউর রহমান সাহেবের অ্যাডভান্টেজ। পাশাপাশি উনি খুব কঠিন সময় আমেরিকার সাথে সফলভাবে চেষ্টা করেছেন একটা সম্পর্ক তৈরি করতে। এখন এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাডভান্টেজ জিয়াউর রহমান সাহেবের চেয়ে একটু বেশি রয়েছে। কি বেশি রয়েছে? জিয়াউর রহমান সাহেব কার্টার অ্যাডমিনিস্ট্রেশন এবং তার আগের প্রেসিডেন্টদের সাথে এবং আমেরিকান অফিসিয়ালদের সাথে ফ্রম দ্য স্ক্র্যাচ সম্পর্কটা প্রথম থেকে শুরু করতে হয়েছে, এবং ওনার অল্প সময়ের মধ্যে উনি, আমি বলবো প্রাসঙ্গিক ক্রমে এবং তুলনামূলকভাবে বাংলাদেশের যদি দুইজন সরকার প্রধান যাকে কৃতিত্ব দেয়া যায় যে আমেরিকার সাথে এবং পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে সফল হয়েছিলেন এবং ওই সফলতার জন্য দেশবাসী উপকৃত হয়েছিল, এর প্রথম চরিত্র হলো জিয়াউর রহমান সাহেব। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন চেষ্টা করছেন একটার পর একটা বিপ্লব, মিলিটারি কু একের পর এক ইন্ডিয়া করে যাচ্ছিল, ফর এক্সাম্পল এই মিলিটারি কুয়ের মাঝামাঝি বা প্রথম থেকেই জিয়াউর রহমান জানতেন হি ইজ সারাউন্ডেড বাই পিপল who are nothing but a traitor, who are nothing but Indian goons, who are nothing but Indian operative, who are nothing but Indian collaborator. দর্শকবৃন্দ, জিয়াউর রহমান সাহেব, আমরা 7ই নভেম্বরের কথা বলি, সিপাহী বিপ্লব। আমরা 7ই নভেম্বরের কথা, সংহতি দিবস আমরা যেটা নিয়ে আলাপ আলোচনা করি, এই সংহতি দিবসটাকে ঘিরে সবাই বলে কর্নেল তাহের, সবাই বলে জাসদ, সবাই বলে গণবাহিনী, সবাই বলে জিয়া তাহেরের সাথে বেইমানি করেছে, সবাই বলে খালেদ মোশাররফ। আমি খালেদ মোশাররফের সাথে আরেকটা নাম অ্যাড করে দেই। খালেদ মোশাররফের অত্যন্ত ক্লোজ কনফিডেন্ট ছিলেন 1/11 ওই সময় যে সেনাপ্রধান ছিল মির্জাফর মঈনুদ্দিন, জেনারেল মঈন, খালেদ মোশাররফের অত্যন্ত ভক্ত এবং ক্লোজ একজন লোক ছিল জেনারেল মঈন। এই বেইমান, যেটা বেইমানি করে বাংলাদেশকে
ভারতের পেটের ভিতরে ঢুকিয়ে যে দিয়ে এসছে, এখন পর্যন্ত আমরা স্ট্রাগল করছি। কারণ মঈন ভারতের ভিতরে বাংলাদেশকে ঢুকানোর জন্য যতগুলো এগ্রিমেন্টে সাইন করেছে, পরবর্তীতে হাসিনা তার 3 গুণ বেশি সাইন করে বাংলাদেশকে ভারতের ভিতরে নিয়ে গেছে। হাউএভার, তো জিয়া রহমানকে কন্টিনিউয়াসলি ইন্টিমিডেট করা হতো। আপনাদের আমি ইন্টিমিডেশনের মাত্রা বলি। প্রতিদিন 2-4 জন সাংবাদিক, যাদেরকে জিয়া রহমান সাহেব সম্মান করতেন এবং মনে করতেন এরা বোধ হয় বাংলাদেশের ভালো চায়, ঠিক আছে, আমি 80-র দশকের কথা বলি। তখন ইত্তেফাকের সম্পাদক এবং ভারপ্রাপ্ত সম্পাদক, আপনারা এটা মনে করেন না আমি ব্যারিস্টার মনিরুল হোসেন অথবা আনোয়ার হোসেন মঞ্জুর কথা বলছি, এবং তৎকালীন অবজারভারের এডিটর এবং সংবাদের এডিটর। এবং আপনারা যদি একা একা চিন্তা করে দেখেন, বাংলাদেশে তখন জাসদে একটা পত্রিকা বের করে সিরাজুল আলম খানের সম্পাদনায়। আপনারা কি জানেন এরা কন্টিনিউয়াসলি কি করতেন? একটা কাজ করতেন, বাংলাদেশ সম্পর্কে, জিয়া রহমান সম্পর্কে তারা প্রতিদিন হেডলাইন করত। হেডলাইনটা কি ছিল? এই ভারত এই মুহূর্তে বাংলাদেশ ইনভেড করলো, দখল করলো বাংলাদেশ, ভারতেই ঢুকে যাচ্ছে, জিয়া রহমানকে এই মুহূর্তে ফেলে দেবে। জিয়া রহমানের জীবনকে ফেললো। জিয়া রহমান কতগুলো লোককে বিএনপিতে জায়গা দিল, জিয়া রহমানের মন্ত্রিসভায়। অনেকে বলে মশিউর রহমান জাদু মিয়াকে প্রধানমন্ত্রী করে জিয়া ভুল করেছিল, শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়ে জিয়া রহমান সাহেব ভুল করেছিল। এবং তারা অনেকে বলেছে যে বিএনপির আওয়ামীপন্থী রাজনীতিবিদ, সেটা শুধু এখন না, ওই যুগে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ছিল এট দ্য টাইম অফ জিয়া রহমান। এরা কি করত? কোন সময় জিয়া রহমান সাহেবের সাথে বসার বিন্দু মাত্র যদি সুযোগ পেত, আস্তে করে বলতো, স্যার আমার কাছে তথ্য আছে। তো জিয়া বলতো, কি তথ্য আছে? ইন্ডিয়া ঢুকে যাবে, র ঢুকে যাবে, ইন্ডিয়া এখান থেকে অ্যাটাক করবে, স্যার র কিন্তু আপনাকে মেরে ফেলবে। জিয়া খেতে বসবে, খেতে পারতো না। খেতে বসবে, খেতে পারতো না। জিয়া যাবে, করতে দেওয়া হতো না। বলতো, স্যার এই তো আসলো, এই তো স্যার ভারতীয় হাইকমিশনার আমার এই কথা কইছে, স্যার আমার কাছে এক্সাক্ট খবর আছে। আপনার মনে হয় আমির খসরু মাহমুদ এই যুগেই রাজনীতি করে? আপনার মনে হয় আব্দুল্লাহ আল মিন্টুরা শুধু এই যুগেই তারেক জিয়া এবং বেগম জিয়াকে বলদ বানাইতেছে? জিয়া রহমান সাহেবকে কন্টিনিউয়াসলি এভাবে হ্যামারিং করা হইতো। যখন হ্যামারিং করা হইতো, জিয়া সাহেব সিআই এর একটা সোর্সকে উনি ব্যবহার করতেন, ব্যবহার করে বলার চেষ্টা করতেন যে হোয়াট ইজ দিস, যে আমেরিকান ইনভেশন। কারণ জিয়ার কাছে যে ইনফরমেশন গুলো থাকতো, ওই ইনফরমেশন গুলোকে জিয়া সাহেব চেষ্টা করতেন ইলাবোরেট করতে, এবং উনি চেষ্টা করতেন আমেরিকার সাথে এটাকে ভালোভাবে জানার জন্য, বোঝার জন্য। আমি আপনাদেরকে একটা কথা বলি, সিআই এর কাছে জিয়া রহমান সাহেব যখন একের পর এক তার বার্তা দিতেন যে এই ইন্ডিয়ানরা আমাদেরকে অ্যাটাক করছে, প্রথমে সাথে সাথে তাদের আমেরিকান অ্যাম্বাসেডর বাংলাদেশে যে আছে তাকে দিয়ে, এবং স্পেশাল কমিউনিকেশনের মাধ্যমে জিয়া রহমান অ্যাটেনশন চাইতেন হোয়াইট হাউসের, অ্যাটেনশন চাইতেন পেন্টাগনের, অ্যাটেনশন চাইতেন আমেরিকান সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। সেখানে বেশ কিছু ইনফরমেশন এখন ডিক্লাসিফাইড করছে। আমি যখন এই কথাগুলো বলি, বাংলাদেশের অনেক লোকজনরা সিআই এর ডিক্লাসিফাইড ডকুমেন্টকে ডাউনলোড করে এটাকে যদি আপনারা পড়তে চান আপনারা পড়তে পারেন, কিন্তু যেই ইনফরমেশন গুলো আজকের আমি আপনাদের সাথে ডিসকাস করছি, এগুলো ওপেন, আপনারা পাবলিক ফোরামে যদি যোগ্যতা থাকে আপনারা একটু খুঁজে নিয়ে। জিয়া রহমানকে যখন বলা হয়েছে, জিয়া রহমান যখন আমেরিকা ইনফরমেশন দিয়েছে যে আমেরিকান রয়ের ইনভেড করবে,
ইন্ডিয়া ইনভেট করবে, তখন এই সম্পর্কে সিআই এর বেশ কিছু নোট এখন ডিক্লাসিফাইড। তার ভিতরে একটা ছিল, আমি আপনাদেরকে পড়ে শোনাই, আপনারা যদি শুনেন। Indian invasion of Dhaka was false alarm during President Zia's rule based on historical account. The claim that there was an Indian invasion of Dhaka during President Zia Rahman's rule, that it was a false alarm, is inaccurate. While Zia Rahman regime did fear an Indian invasion, US and other international sources at the time disputed the claim of actual Indian military incursion. আপনাকে আমি বলি, জিয়া রহমান একজন মিলিটারি লিডার ছিলেন। হি ওয়াজ এ গুড ওয়ার প্ল্যানার। উনি জানতেন যুদ্ধক্ষেত্রে কিভাবে যুদ্ধ করতে হয়, যুদ্ধের প্ল্যান এবং যুদ্ধের ফিউচার। উনি প্র্যাগম্যাটিক সিদ্ধান্ত নিতে পারতেন। ওনার আইকিউ লেভেল অত্যন্ত হাই ছিল এবং উনি যে কোনো একটা সার্কামস্টেন্সেসকে ঘুরে দিতে পারতেন। আপনাদেরকে একটা কথা বললে আপনারা কিন্তু একটু অবাক হবেন। একটা ঘোড়া যখন দৌড়ায়, ঘোড়া যখন ফুল স্পিডে থাকে, আপনারা কি জানেন ওই ফুল স্পিডের সময় যদি দৌড়ের দিক পরিবর্তন করার কেউ চেষ্টা করে, আরোহী পড়ে যাবে। জিয়া ছিলেন ওই রকম একজন ব্যক্তি। ঘোড়া যখন ফুল ফোর্সে থাকতো, কখনো ঘোড়াকে নিয়ন্ত্রণ করার মতো যোগ্যতা এবং ক্ষমতা জিয়া রহমান সাহেবের ছিল। আপনাকে আমি তারা বলি যে যে কথাটা এসছে যে জিয়া রহমানের সময় ইন্ডিয়ান থ্রেট, রয়েড থ্রেট, প্রোপাগান্ডা ছড়িয়ে জিয়া রহমানকে আতঙ্কগ্রস্ত করে রাখা, ইন্টিমিডেট করে রাখা, তাকে ভাত খেতে না দেয়া, মানে খেতে যাবে সেটাও করতে না দেয়া, নর্মাল জীবনযাপনে ভদ্রলোককে এমন ভাবে আতঙ্কগ্রস্ত করে রাখা হয়েছিল যা বেগম জিয়াও জানতেন না এবং তার সন্তানরা ওই সময় তো জানার প্রশ্নই আসে না। করুক, আমি এইটা দেখেছি, আমার স্বামীকে, আমার বাবাকে এইটা দেখেছে, ওনারা দেখেছে, ওনারা জানতেনই না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। সিআইএ ডিক্লাসিফাইড ডকুমেন্টে কয়েকটা সাবজেক্ট নিয়ে আমি যখন দেখেছি, একটা সাবজেক্ট জিয়া সাহেবের একাকিত্ব। এটা যারা অত্যন্ত ক্লোজ ছিল, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, আমি বদনাম করছি না। বেগম জিয়া যদি আমার এই কনভারসেশন শুনে, ওনাকে জিজ্ঞাসা করে দেখেন বেগম জিয়ার সাথে জিয়া রহমানের বাসায় কত মিনিট কথা হয়েছে। দিন গিয়েছে উনি ওনার স্ত্রীর সাথে কথাই বলে নাই, গেছে গোসল করে ঘুমায় পড়ছে। হ্যাঁ, বলতে পারেন উনি স্বামী হিসাবে এখানে ব্যর্থ হয়েছে, হ্যাঁ বলতে পারেন উনি বাবা হিসাবে ওখানে ব্যর্থ হয়েছে। কিন্তু একটা কথা বলি, ইন্ডিয়ান অপারেটিভরা, দেশের প্রতিটা শ্রেণীর রাজনীতিবিদরা, প্রতিটা শ্রেণীর সাংবাদিকরা, প্রতিটা শ্রেণীর বুদ্ধিজীবীরা জিয়া রহমানকে কন্টিনিউসলি আতঙ্কের মধ্যে রেখে দিয়েছে। আতঙ্কের মধ্যে। দর্শকবৃন্দ, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? অনেকে বলছেন যে শোনা যাচ্ছে না। ইজ ইট ট্রু? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে কি কেউ বলবেন আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কথাটা কন্টিনিউ করতে চাচ্ছি। আপনারা কেউ একজন দর্শকবৃন্দ আমাকে জানান আপনারা আমার কথা শুনছেন কিনা। আমি ধরে নেব আপনারা আমার কথা, ওকে, আমি ধরে নেব আপনারা আমার কথা শুনছেন। ওকে, কন্টিনিউয়াসলি জিয়া রহমান সাহেবকে এমন ভাবে ইন্টিমিডেট করা হতো, উনি চিন্তাই করতে পারতেন না। এখন অনেক সময় আপনারা বলতে পারেন জিয়া রহমান স্বামী হিসাবে তাহলে ব্যর্থ ছিলেন, জিয়া রহমান বাবা হিসাবে ব্যর্থ ছিলেন। আরে ভাই, একটা মানুষের ঘাড়ে পুরো দেশটা, ওই মুহূর্তে দেশের যাদের কাছ থেকে উনি চিন্তা করছেন আর আমাকে কোঅপারেট করছে, কিন্তু কোঅপারেট করছে না, করছে সেটা বোঝা যাচ্ছে না। ওনার সামনে একটা হতো, আপনারা কি জানেন ওনার সামনে হতো, উনি চারিদিকে তাকাতেন আগে, যদিও বলা হতো স্যার এটা চেক করা হয়েছে, কিন্তু জানেন উনি চুমুক দিতে যাইতেন না, চেষ্টা করেছেন বিভিন্ন ভাবে। আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি,
ওনার একজন ব্যক্তিগত বন্ধু এবং তৎকালীন ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই ডিরেক্টর ছিলেন হাকিম সাহেব। হাকিম সাহেব বলেছে, হাকিম সাহেব আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা জিয়া সাহেবের খাওয়া বা পান করা অর্থাৎ চা এগুলোর ক্ষেত্রে দেখা যেত মোস্ট অফ দ্য টাইম উনি নারিকেল খান কেন? আমি জিজ্ঞাসা করেছিলাম, আমি জেকব মিল্টন হাকিম সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম উনি এই নারিকেল পানি খান কেন? আপনি কি জানেন জিয়া রহমান সাহেব, দর্শকবৃন্দ, জিয়া রহমান হাকিম সাহেব এবং অত্যন্ত ক্লোজ যাদেরকে বিশ্বাস করতেন তাদেরকে বলতেন তোমাদের সামনে বা আমার সামনে নারিকেলটা কেটে আমার সামনে দিও। হায় রে, উনি বিশ্বাস করতেন যে নারিকেলটা তো আমার সামনে কাটছে, পানির মধ্যে বিষ দিবে না, গণকে পয়জন করা হবে না। এটা ছিল জিয়া রহমান সাহেবের জীবনযাত্রা। হাকিম সাহেব বলেছিলেন নারিকেলের পানি এই জন্য দিত কারণ ওই ডাবটা কেটে ওনার সামনে করা হতো, উনি একটু আশ্বস্ত থাকতেন। উনি বিছানায় গেছেন 25 বার চিন্তা করতেন। গভীর রাতে ওনাকে ফোন করে রেড ফোনে বলা হতো স্যার ইন্ডিয়া এসে গেছে, রায় এসে গেছে। বেগম জিয়া এগুলো কোনোদিন আপনাদের সাথে শেয়ার করেছে, জনগণের সাথে শেয়ার করেছে আমার জানা নাই। কারণ বেগম জিয়া বা তার ছেলে ততটুকুই শেয়ার করেছে পলিটিক্যালি ওনাদেরকে কোথায় বেনিফিট দিবে, যেগুলো ওনাদের কাজে লাগবে। সাবজেক্ট এমন ছিল যে জিয়া রহমান সাহেবকে এমন ভাবে ইন্টিমিডেট করা হয়েছে, উনি সেক্রেটারিয়েটে যাবেন ওনাকে মিথ্যা ইনফরমেশন দেয়া হতো, উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিং এ যাবে ওনাকে মিস ইনফরমেশন দেয়া হতো, উনি ক্যাবিনেট মিটিং এ বসবেন উনি সেক্রেটারিদের মুখের দিকে বোঝার চেষ্টা করতেন এখানে কতগুলো মিস ইনফরমেশন ওনাকে দেয়া হবে। আপনি লোকজনদেরকে নিয়ে বসতেন, উনি তার ভিতর থেকে তাকায় দেখতেন কোথায় কি করা হইতো। অর্থাৎ একটা মানুষের জীবনকে দুর্বিষহ করার জন্য কোনো কাজ নাই যেটা জিয়া রহমানের সাথে করা হয় নাই। আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি, জিয়া অ্যাসাসিনেশনের 4-5 দিন 5-7 দিন আগেও বঙ্গভবনে মিলিটারি কমান্ডারদের নিয়ে ওনার মিটিং হয়েছে। এরশাদ ওখানে ছিল, নৌবাহিনী বিমান বাহিনীর প্রধানরা ওখানে ছিল। তখন নৌবাহিনীর প্রধান কে ছিল? এমএইচ খান, মোশাররফ হোসেন খান। বিমান বাহিনীর প্রধান কে ছিল? এম কে বাশারের পরে কি আসছে আমার এই মুহূর্তে মনে নাই, এজি মাহমুদ আই বিলিভ। এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদ ছিলেন এম কে বাশারের পরে, তারা ছিল। ইন্টেলিজেন্স রিপোর্টের পরে হাকিম সাহেব বলছিল পরিস্থিতি অনুকূলে না। বলছে কেন? বলছে স্যার যেই মুহূর্তে আপনি আর্মি থেকে রিটায়ারমেন্ট দিয়ে এরশাদকে আর্মি চিফ নিয়োগ করেছেন একটা পার্টিশন তৈরি হয়েছে। সত্যি কথা, জিয়া রহমান সাহেব আপনারা জানেন কি জানেন না, এই মুহূর্তে জিয়া রহমানকে ব্যক্তিগতভাবে ওই সরকারের কাছাকাছি যারা ছিলেন সিরিয়াকে বলেছিল মিলিটারি নিয়ন্ত্রণ তুমি ছেড়ো না। অ্যান্থনি লেক নিজে বলেছিল জিয়া, the day you are going to resign from Bangladesh Army, you are going to lose control. এখন আপনারা বলবেন আমেরিকানরা তাহলে জিয়াকে পরামর্শ দিয়েছিল আর্মির ক্ষমতা না ছাড়ার জন্য। Yes, I know. আপনাদেরকে যখন বলছে what do you mean? বলছে তুমি যেই মুহূর্তে আর্মি নিয়ন্ত্রণ ছাড়বা ঠিক ওই মুহূর্তে আর্মিতে যে বিশ্বাসঘাতকরা রয়েছে ইউনিফর্ম পরে তারা তোমাকে কেটে ফেলবে। জিয়া রহমান কি করেছিল? গণতন্ত্রের প্রবাদ পুরুষ, উনি মিলিটারি শাসনে বিশ্বাস করতেন না। উনি বলেছেন যে আমি মরার আগের দিন পর্যন্ত আমি তো ক্ষমতা আঁকড়া ধরে এই মিলিটারিতে থেকে একটা ব্যাড এক্সাম্পল আমি তৈরি করতে পারি না। অ্যাডমিনিস্ট্রেশন থেকে বারবার ওনাকে বলা হয়েছে, আমার মনে পড়ে, আপনাদের মনে থাকে কিনা, বাইজেনীয় ব্রেজনেসকি ওনাকে পার্সোনালি বলেছে মিস্টার প্রেসিডেন্ট, hold into army's power, do not hand it over to somebody else because they are not trustworthy. বোঝানো হয়েছে যে আপনি যদি এই ক্ষমতা অন্য কাউকে দিয়ে দেন
তাহলে পরিস্থিতিটা এমনই একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে যে আপনি নিয়ন্ত্রণ হারাবেন, ইন্টেলিজেন্স ব্রিফিং গুলো আপনাকে মিসইন্টারপ্রেট করা হবে, একটা ভুল ন্যারেটিভ আপনার সামনে উপস্থাপন করা হবে। যখন এই ভুল ন্যারেটিভ গুলো আপনার দিকে যাবে আপনি তখন বুঝবেন না। ঠিক আছে, আরেকটা কথা বলি, আমাকে এক দর্শক ওখানে আমাকে বারবার বলছেন কর্নেল ওলি, আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, বাংলাদেশে কর্নেল ওলির প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে আমি একটা কথা বলছি, কর্নেল ওলির 20% তথ্যকে আমি বিশ্বাস করি, আর 80% ওনার তথ্যকে আমি ইনঅ্যাকুরেট, মিসইনফরমেশন এন্ড ম্যানিপুলেটিভ এইভাবে দেখি। আমার কথায় কর্নেল ওলি যদি ডিসএগ্রি করেন, আমি কর্নেল ওলিকে সম্মানের সাথে বলবো একসময় আমার সাথে এসে কথা বলেন আপনাদের সামনে। আমি অবাক হব ওই 20%ও যদি সঠিক হয়। জিয়া রহমানের প্রেসিডেন্সিয়াল টাইমটার ভিতরে ডিউরিং হিজ প্রেসিডেন্সি আমি যতটুকু যা কিছু জেনেছি, একটা লোকের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ, একটা লোকের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, এবং সে লোকটা হচ্ছে এনএসআই ডিজি হাকিম সাহেব। আরেকটা কথা শুনলে আপনারা একটু অবাক হবেন, হয়তো আমাকে গালিও দেবেন। এরশাদ সাহেবের সাথে ঘন্টার পর ঘন্টা এই গোলালো নিয়ে আমার কথা বলতে গিয়ে লাস্ট ওনাকে আমি যখন নিউ ইয়র্কে দেখেছি, উনি আমাকে বললেন তুমি কনভিন্স, তোমাকে কনভিন্সই করে গেল না। আমি বললাম কনভিন্স করবেন কেমনে? আপনার মতো ভারতীয় বাচ্চারা কখনো সত্য কথা বলতে শিখে নাই। আমার বলে জেকব আমি তোমার কাছে অনেক সত্য কথা শেয়ার করেছি, আমি ওনার সামনে নিউ ইয়র্কে আমি বলছি মিথ্যা কথা সারা জীবন বললেন, মনে যাচ্ছেন। সত্য কথা বলে নাই। জিয়া রহমান সম্পর্কে উনি বলেছেন, জিয়া রহমান সাহেব সম্পর্কে এরশাদ সাহেব যখন আমাকে এই কথা চায়ের মধ্যে কফির মধ্যে আমার মনে পড়ে 3.5 ঘন্টা 4 ঘন্টা কনভারসেশনের মধ্যে মিথ্যা কথা তখনই ঢুকায়। আমি বলছি থামেন 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 থামেন, আমি ওনাকে থামাইতে গেছি, উনি আমার দিকে একটু ভেড়া চাকা খেয়ে যেতেন যে আমি থামাই দিতেছি তারে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই, আপনারা শুনলে বুঝবেন। এরশাদ সাহেবের সাথে আমার সাথে যখন দেখা আলাপ আলোচনা হইতেছে, আমি জিয়া রহমানকে নিয়ে আমি কথা বলতেছি, উনি কনভারসেশনটা ঘুরানোর জন্য আমাকে বলে আচ্ছা জেকব তুমি যে আমাকে গিফট করেছো, যে চেইনটা দিয়েছো, ওই চেইনটা কি স্বর্ণের না ইমিটেশন? একটা কনভারসেশনকে ডানে বায়ে নেওয়ার জন্য এরশাদ সাহেব এই কাজটা করেছে। দর্শকবৃন্দ, আমি একটা জিনিস একটু চেক করতে চাই, আমাকে মাফ করবেন, আমি জিনিসটা চেক করতে চাই মাইক্রোফোনটা ঠিক মতো কাজ করছে কিনা, কারণ অনেক দর্শকরা আমাকে বলছে যে উনি ওনারা অডিওটা শুনতে পাচ্ছেন না, কেন আমি জানি না। হ্যালো, এটা শুনছি, এমিট, ওকে, স্পিকার, মাইক্রোফোন, মাইক্রোফোন কমিউনিকেশন, ওকে। দর্শকবৃন্দ, আমাকে কি কেউ একটু বলবেন যে এখন শুনতে পাচ্ছেন আপনারা? আপনারা এখন শুনতে পাচ্ছেন? ওকে ওকে। নূরে আলম ব্লগ, ভাই অনেক ধন্যবাদ। জি ভাই, সাউন্ডস ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, তো আমি এরশাদ সাহেবের কনভারসেশনে একটা জিনিস আমি ক্লিয়ার, একেবারে নিট অ্যান্ড ক্লিয়ার। উনি ভারতকে রিপ্রেজেন্ট করতেন, উনি মুজিব হত্যার সাথে জড়িত ছিলেন, উনি জিয়া হত্যার সাথে জড়িত ছিলেন, এবং ইন্ডিয়ান যে অ্যাটাক বাংলাদেশে 2 জন প্রেসিডেন্টকে অ্যাসাসিনেশন করার ক্ষেত্রে, এটা অন্য কনভারসেশন। 75-এর নায়কদের নিয়ে আমরা যত ডুগডুগি বাজাই, এত ডুগডুগি বাজায় না, ঠিক আছে? এত ডুগডুগি বাজানোর আমি কিছু দেখি না। জিয়া রহমানের শাসনকে এনিওয়ে আমি কনভারসেশনটা জিয়ার মধ্যে আমি লিমিট রাখতে চাই। জিয়া রহমান সাহেবকে কন্টিনিউয়াসলি কোঅপারেশন করে নাই কেউ, ডিসকোঅপারেট, ট্রেইটর,
এবং বাংলাদেশের শত্রু যারা তারা কন্টিনিউয়াসলি ওনাকে মিসগাইড করার চেষ্টা করেছে, ওনাকে কিল করার চেষ্টা করেছে। উনি বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসাবে টিকিয়ে রাখবে তার বিরোধিতা করা হয়েছে। এখন এই সাবজেক্টটা আমি আজও বুঝি না। আপনাদের সামনে যারা দর্শক শ্রোতা, আপনাদের সামনে অনেক লোকজন পড়ে যারা বলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমি রাজনীতি করি। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা রাজনীতি করে। এখন জিয়া রহমানের শাসনামলে আমি একটা বিএনপির এক নেতার একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। এই যদি বিএনপির নেতারা এখন হয়, আমি এই কথাটাকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করি জিয়া রহমান তখন কি ফেস করছে। একটু বিএনপির লোকজনরা আমাকে যখন গালি দেয় যে জেকব মিল্টন বিএনপি কে গালি দেয়, আচ্ছা আমি আওয়ামী লীগকে কি দেখি জানেন? একটা গু, একেবারে সঠিক বাংলায় গু, ঠিক শুনেছেন, গু আওয়ামী লীগ আমার সামনে। Therefore, আওয়ামী লীগের হাসিনা শেখ বলেন আর এই নেত্রী বলেন আর অন্যান্য লোকজনরা বলেন, তারা যখন বিএনপিকে ছোট করে, জিয়া রহমান সাহেবকে ছোট করে, বেগম জিয়াকে ছোট করে, আমার গায়ে বাঁধে, বিরক্তি লাগে। কারণ এগুলো মিথ্যাচারিতা, এগুলো ভণ্ডামি, এগুলো করে। এখন তারেক রহমানের যোগ্যতা নিয়ে এই ওনার নাম বোধহয় মতিয়া চৌধুরী যে কথাগুলো বলছে, এর কোনো রেসপন্ড তারেক রহমান কখনো করেছে? একটা কথা, সে কি পাশ করেছে, ম্যাট্রিক পাশ করেছে, ইন্টারমিডিয়েট বিএ পাশ করেছে, আমি এই বিতর্কে না গেলাম। কিন্তু এই ভদ্রমহিলা একটা কথা বলছে, কি বলছে জানেন? তার ক্ষমতাকালীন সময়ে জিয়া রহমান যেই সার্কিট হাউসে নিহত হয়েছে, তারেক রহমান ওখানে যাননি। এখন ওনার যাওয়ার পরেও যদি আমি আর একটা কথা বলি, 3 বার ক্ষমতায় থেকেছে, জিয়া হত্যার বিচার চায়নি। এখন আপনি আমাকে গালি দিবেন, বিএনপির অন্যান্য লোকজনরা আমাকে গালি দিবেন, গালি দিয়ে বলবেন জেকব মিল্টন জামাত করে। আরে ভাই, কতবার আপনাদেরকে বোঝানো হয়েছে জেকব মিল্টন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের দালালি করে সে তার জীবন চালাবে না। আমি দালালি করি আমার দেশের মঙ্গল করবেন, আমি আপনার পক্ষে হাততালি দেব। দেশের মঙ্গল করবেন, আমি আপনার সুনাম করব। কিন্তু দেশের বিপক্ষে যাবেন, আমি আপনার 14 গোষ্ঠী উদ্ধার করব। এখন এই যদি হয় তারেক রহমান, তাহলে কি হলো? আমি প্রসঙ্গটা ঘুরে নিলাম, আমি আবার ব্যাক করি। জিয়া রহমান যখন কন্টিনিউয়াসলি বলতেন বাংলাদেশকে ইনভেট করা হবে, তখন একটা জিনিস আমি খুঁজে বের করেছি, আপনারা শুনলে কিন্তু অবাক হবেন, আমি খুঁজে বের করেছি। সিআইএ জিয়া রহমানের এই কনভারসেশনকে কনক্লুড করেছিল, শুনেছেন? যদি এ ধরনের অপারেশন ইন্ডিয়া চালায়, বাংলাদেশ আর্মির কমান্ডারদের কথা বলছে এবং বলছে তাদেরকে এমপ্লয় করবে। নৌবাহিনী আর বিমান বাহিনীর কথা বলছে যে দে আর নট ইন এ পজিশন টু স্টপ ইন্ডিয়ান ইন্টারভেনশন অর ইনকারশন। তারাও ধীরে ধীরে ওখানে যাবে। বলছে কিছু গেরিলা যুদ্ধ হবে, আপনি আমি আমার মতো মাথা ভাঙ্গা যেগুলো আছে, জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা দেশ রক্ষা করার চেষ্টা করব। বাট আলটিমেটলি এখানে আমি পুরা আর্টিকেলটা পড়েছি, ডিক্লাসিফাইড ডকুমেন্ট পড়েছি। সেটা কি জানেন? কষ্টের কথা আপনাদেরকে আমি বলি, সেখানে লেখা আছে ক্লিয়ার। ধরেন আমি বাংলাদেশের দালাল, শেষ রক্তবিন্দু দিয়ে আমি দেশের জন্য যুদ্ধ করব। এখানে বলছে আমাকে মেরে ফেলবে আমারই পরিবারের লোকজনরা, আমারই আত্মীয় স্বজনরা, কারণ তারা যোগ দিবে ভারতীয়দের সাথে। কষ্ট পাচ্ছেন? আপনারা কষ্ট পাচ্ছেন? আমি দেশে থাকি না, এগুলো পড়ে যদি রাতে আমি ঘুমাতে না পারি, আমি তো দেশে থাকি না। আমি বাংলাদেশের কাছে কৃতজ্ঞ, কারণ ওখানে আমার বাবা মা দাদা তাদের কবর। আমি বাংলাদেশের কাছে কৃতজ্ঞ, ওখানে আমি জন্মেছি। আমি বাংলাদেশের কাছে কৃতজ্ঞ, আমি যতদিন বাংলাদেশে ছিলাম আমাকে যথাসাধ্য পরিমাণে তাদের সামর্থ্য অনুযায়ী আমাকে শিক্ষা দিয়েছে। আমি যতদিন বাংলাদেশে ছিলাম আমার মুখে দানা পানি উঠেছে। থ্যাংক আল্লাহ। আমি বাংলাদেশের কাছে কৃতজ্ঞ।
আর আপনারা যারা বাংলাদেশে থাকেন, চাকরি করেন, ব্যবসা করেন, রাজনীতি করেন, বাংলাদেশের থেকে আপনারা প্রতিদিন সুবিধা আপনারা গ্রহণ করেন, আপনাদের কাছে কি এগুলো শুনলে চোখে পানি আসে না? এরপরেও কি আমির খসরু মাহমুদ, সালাউদ্দিন এবং আব্বাসের মতো লোকজনদেরকে পিছনে দাঁড়িয়ে আপনাদের জিন্দাবাদ দেওয়ার মতো রুচি আসে? আমি জানি না আপনাদেরকে আমি কি বলবো। জিয়া রহমান সাহেবকে যখন এভাবে বিকলাঙ্গ বানানো হয়েছে, মেরে ফেলা হয়েছে, আজ পর্যন্ত as of today ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রয়ের একটা টেলিগ্রাফে বলা হয়েছে, not even the family member of Zia Rahman asked for the trial or justice or proper investigation. দর্শকবৃন্দ, আপনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি জামাত করেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাদেরকে আমি ফ্যাক্ট বলছি। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে কোন ব্যক্তি বা গোষ্ঠী জিয়া রহমানের মৃত্যু সঠিক তদন্ত কেউ চায় নাই, বিচারও চায় না। এখন আপনারা বলবেন, কেন বেগম জিয়া কি জিয়া রহমানের স্ত্রী না? অফকোর্স স্ত্রী। তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো এরা কি জিয়া রহমানের সন্তান না? অফকোর্স সন্তান। তাহলে বিচার চায় না কেন? আপনার কি মনে হয় মির্জাফর একজন জন্মাইছে? একজন জন্মায় নাই। দর্শকবৃন্দ, আজকের জিয়া রহমানের কথা আমি কেন টানলাম? জিয়া রহমানের অর্জন, আমেরিকার সাথে সম্পর্ক বিল্ড আপ এবং মিলিটারির সাথে জিয়া রহমানের সম্পর্ক, দুইটা সাবজেক্টে ছিল তার রিসোর্স। সে চেষ্টা করেছে তার মিলিটারি এক্সপেরিয়েন্স এবং আর্মির সোলজাররা, সশস্ত্র বাহিনীর সোলজাররা তার সাথে থাকবে। কেন উনি আশা করেছিলেন ওটা উনি জানেন। ইজ বিটুইন হিম অ্যান্ড হিজ প্র্যাগমেটিজম অ্যাট দ্যাট টাইম। ওনার চিন্তা শক্তিতে উনি পেয়েছে আর্মিরা ওনাকে কোঅপারেট করবে। উনি চিন্তা করেছে, উনি আশা করেছে আর্মির থেকে উনি সবচেয়ে বেশি কোঅপারেশন পাবেন। কিন্তু উনি কি জানতেন যে ওনার জেনারেলদের ভিতরে ঢুকে গেছে? আপনারা চিন্তা করে দেখেন, এই মুহূর্তে আপনি একটা লোকের দিকে তাকিয়ে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। 2-3 দিন 5 দিন আগের কথা, বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের ওখানে গ্রাজুয়েশন হয়েছে। সেখানে জিয়া রহমানের যতদিন বেঁচে ছিলেন প্রেসিডেন্সিতে, ওনাকে সিআইএ থেকে কন্টিনিউয়াসলি অ্যাডভাইস করা হয়েছে, কন্টিনিউয়াসলি, 1-on-1। আপনারা কি জানেন প্রেসিডেন্টের সাথে আমেরিকা সরাসরি এখানকার কমিউনিকেশনটা এমন ভাবে এস্টাবলিশ করা হয়েছে, আমেরিকান এম্বাসি ছাড়াও। আমেরিকান এম্বাসিকে তখনই যোগাযোগ করা হইতো যদি জিয়া রহমানকে ফোনে কমিউনিকেট তারা করতে না পারত। তাহলে জিয়া রহমানের সাথে হোয়াইট হাউসের, জিয়া রহমানের সাথে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের কত ভালো সম্পর্ক ছিল, এবং ওই সম্পর্কটাকে উনি এত কঠিনভাবে দেশের স্বার্থে কাজে লাগিয়েছেন। কারণ একটা কারণের জন্য, ভারতের ইনভেশন, ভারতের অ্যাগ্রেশন, ভারতের ফালতামি, চুরি, শেষরামির থেকে দেশবাসীকে বাঁচানোর জন্য একটা পরাশক্তির বাইরে জিয়া রহমানের কোনো বিকল্প ছিল না। সেভাবে চেষ্টা করেছে। আর সেই দেশে ভারতের অ্যাম্বাসেডরকে নিয়ে মিলিটারি একটা ইনস্টলেশনে একজন জেনারেল এভাবে দাঁড়ায় থাকে। আসি এবার জিয়া রহমান বাদ দেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাবজেক্টে আসি। জিয়া রহমানকে বলা হতো যে উনি একজন আনউইলিং লিডার ছিলেন, যে বাংলাদেশের প্রেসিডেন্সি বা বাংলাদেশের শাসনভার ওনার নিতে হয়েছে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঠিক একই পাল্লায় মাপব। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হতে চান নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের শাসনভার করবে, রাজনীতি করবে, এটা করার মতো ওনার গুর্দা নাই।
আমি ওনার গুড দা নাই সাবজেক্টটাকে এভাবে বলি। আপনার মনে আছে উনি রাজনীতি করতে গেলেন, উনি জনগণের কাছে মতামত নিলেন। এটা আমেরিকান একটা স্ট্র্যাটেজি, ওয়েস্টের একটা স্ট্র্যাটেজি, যে জনগণ কি চায়। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, হিলারি ক্লিন্টন যখন আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশন করলেন, আপনারা কি জানেন উনি পুরা আমেরিকা ঘুরে বেরিয়েছেন। উনি বলেছে, আই এম গোয়িং টু ভিজিট অল 50 স্টেট অ্যান্ড মোস্ট অফ দ্য মেজর সিটি টু সি পিপলস অ্যাডভাইস অ্যান্ড ওপিনিয়ন। উনি সবার ওপিনিয়ন নিছে, উনি পুরা আমেরিকা ঘুরে বেরিয়েছে। এই হিলারি ক্লিন্টনের অ্যাডভাইজাররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে, উনি যখন রাজনৈতিক দল গঠনের কথা বলেছিলেন, তাকে বলেছে যে আপনিও এই কাজটা করেন, জনগণের কাছে দেখেন তারা চায় কিনা আপনি রাজনীতিতে অংশগ্রহণ করেন। এখন একটা কথা আপনাদেরকে আমি বলি, দেশের জনগণ কিন্তু রায় দিয়েছিল ডক্টর ইউনূস আপনি রাজনৈতিক দল গঠন করেন। উনি কি করেছেন জানেন? উনি তখনও জনগণের মতামতকে উপেক্ষা করছে, জনগণের মতামতকে গুরুত্ব দেয় নাই। হিলারি ক্লিন্টন জনগণের মতামত নেয়ার পরে প্রেসিডেন্সিয়াল ইলেকশন করেছে, আর এই হিলারি ক্লিন্টনের উপদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের কাছ থেকে ওপিনিয়ন নিতে গেছে, বলছে আমি রাজনৈতিক দল করব কিনা। জনগণ বলছে আপনি রাজনৈতিক দল করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের মতের বিপক্ষে গেলেন। কেন গেলেন জানেন? ওনার ওই হ্যাডাম নাই। ওনার চারপাশে যারা বসে আছে তারা ওনাকে মিসগাইড করেছে, বলেছে আপনি এটা করবেন। এই হয়তোবা আরো আছে, বিএনপির লোকজনরা ওনাকে থ্রেট করেছে, আমির খসরু মাহমুদের মতো লোকজনরা ওখানে গিয়ে থ্রেট করেছে, মীর নাসিরের মতো লোকজনরা তাকে থ্রেট করেছে, মহিউদ্দিনের মতো লোকজনরা তাকে থ্রেট করেছে, বলেছে আপনি যদি রাজনৈতিক দল করেন আপনার মেরে ফেলাইব, কারণ আপনার বাপের নাম তো জিয়া বা মুজিব না। উনি ডরে পায়খানা কইরা পেশাব কইরা উনি দৌড়াইছে। উনি বলছে না আমার রাজনৈতিক দল করার দরকার নাই, আমি এই জনগণের মতামত নিয়ে আমার এত মাথা ব্যথা নাই। আমার কথাটাকে আপনারা যদি ডিফারেন্ট ওয়েতে ইন্টারপ্রেট করতে চান আপনারা করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে যা বলছি, আমি আপনাদেরকে যে কথা আপনাদেরকে বলতে পারছি, আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে উনি এটা জানতেন যে উনাকে জনগণ চাচ্ছে উনি একটা রাজনৈতিক দল করুক এবং পরিবারতান্ত্রিক রাজনীতিকে বাংলাদেশে রিপ্লেস করার জন্য একটা শক্তিশালী আইডিয়াল একটা রাজনৈতিক দলের দরকার আছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা শুনেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি আপনারা যদি কেউ জিজ্ঞাসা করেন, স্যার আপনাকে তো জনগণ বলছিল একটা রাজনৈতিক দল গঠন করতে, তো আপনি করেন না কেন? উনি করে নাই। কেন করে নাই? ওনার হ্যাডাম ছিল না। ওনারা একটু সামান্য থ্রেট করা হয়েছে, উনি মুইতা দিচ্ছে, অথচ করা উচিত ছিল। জনগণ তাই চাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় জনগণের কথা বলে, কিন্তু এই জনগণের সাথেই উনি পিঠটা ঘুরাইয়া দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে নিয়ে যখন আমরা আন্তর্জাতিকভাবে আমরা ঠেলা শুরু করলাম যে বাংলাদেশে হাসিনার পতন দরকার, গণতন্ত্র ফিরিয়ে আনা দরকার, আমি যোগ্য একজন মানুষ খুঁজছি। আর বাংলাদেশে আমি কার কথা বলবো? আমি তো কোনো লোকজন খুঁজে পাই না, আমাকে কেউ শিখায় দেয় না ডক্টর ইউনূসের কথা। আমি মনে করছি ডক্টর ইউনূসকে আমার দরকার, যোগ্য মানুষ, নোবেল পাইছে, আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তার সম্পর্ক অত্যাধিক ভালো, ইউরোপিয়ানদের সাথে তার সম্পর্ক ভালো। আপনি কি জানেন আমি যে মিল্টন চিন্তা করেছি, ওনার একটা জায়গায় অদূরদর্শিতা আছে এবং একটা জায়গায় ওনার লেকিং আছে, সেটা কি? মিলিটারির সাথে তার কোনো সম্পর্ক নাই। আর একটা দুর্বলতা আমি তখন চিন্তা করেছি যে ওনার কোনো রাজনৈতিক ব্যাকিং নাই। আমি এটা জেনেছি। আমি আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়তে ওনার নাম যখন আমি প্রপোজ করি এবং আলোচনা করি, আমি এটা জানতাম ওনার দুর্বলতা কোথায়। উনি কোমর ভাঙ্গা, ওনার রাজনৈতিক দল ওনাকে ব্যাকআপ করবে না, মিলিটারির সাথে ওনার সুসম্পর্ক নাই। এবং এটাও জানতাম আওয়ামী লীগ, বিএনপি ওনার বিরোধিতা করবে এবং দেশের প্রতিটা শ্রেণীর রাজনীতিবিদরা, এই আমির খসরু মাহমুদের মতো লোকজনরা, গোরখোদক আব্বাসের মতো লোকজনরা, সাউয়ার মতো লোকজনরা, আব্দুল্লাহ আল মিন্টুর মতো লোকজনরা
ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করবে না। আমি এটা জানতাম, মির্জা ফাকের মতো লোকজনরা ওনাকে সাপোর্ট করবে না। এখন আপনারা বলবেন, আপনি এত কিছু জানার পরে তাহলে ওনার নামটা স্টেট ডিপার্টমেন্ট আপনি কেন নিলেন? একটা কারণে, কারণ আমার মনে হয়েছে উনি দূরদর্শী লোক, আমার মনে হয়েছে উনি সৎ মানুষ, আমার মনে হয়েছে ওয়েস্টকে এবং আমেরিকাকে আমার দরকার আমার দেশটাকে রিবিল্ড করার জন্য। কিন্তু দেখেন, আমি, আপনি, দেশের জনগণ ওনাকে সম্মান দিলাম, ওনাকে ভালোবাসা দিলাম, ওনাকে সরকার প্রধান বানানোর জন্য আমরা যতটা চেষ্টা করলাম সবকিছু করলাম। ওনার উপরে আসা শুরু করলো ব্যারেজ অফ মিস ইনফরমেশন, অসম্মান, তাকে অকথ্য ভাষায় গালিগালা করা শুরু হলো। বিএনপি থেকে করা হয়েছে, বিএনপি থেকে করা হয়েছে, আওয়ামী লীগ থেকে করা হয়েছে, এবং বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে ওনাকে গালি দেওয়া শুরু করলো কন্টিনিউয়াসলি। ওনাকে এইটা বলা হইল ইনুসা বাংলাদেশ বেচা দিবে, সুদখোর, কন্টিনিউয়াসলি। ওনার পক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশি দেশপ্রেমিক যারা, আপনারা কি জানেন, আমার আপনার মতো লোকজনরা ওনাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াইছে। সোশ্যাল মিডিয়ায় ওনার পক্ষে দাঁড়াইছে, বেশ কিছু লোকজনরা তার পক্ষে দাঁড়াইছে। সোশ্যাল মিডিয়ায় আমার মতো অ্যাক্টিভিস্ট যারা, এরকম 2-4 জন তার পক্ষে দাঁড়াইছে, দাঁড়ায় বলছে না, ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ দ্য গাই হু ক্যান লিড আস টু দ্য সাকসেস। আমরা ওনাকে পুশ করলাম, বিভিন্ন দিক থেকে আমরা পুশ করলাম। করি না এমন কিছু নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের পক্ষে দাঁড়াবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরই লোক। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ঠিকভাবে সঠিক জায়গায় নিয়ে যাবেন এবং ভারতীয় অ্যাগ্রেশন থেকে আমাদেরকে টেনে বের করে আনবেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি সেটা পেরেছেন? হুমায়ুনের চাইতে সালাউদ্দিন পাওয়ারফুল, আপনি তাকে আনতেন, আপনাকে আর একটু সামনে আগায় দিত। আপনি চিন্তা করে দেখেন স্যার, আপনার মন্ত্রণালয়তে, আপনার মন্ত্রণালয়ের এক বেটি যাকে আপনারা উপদেষ্টা বানাইছেন, ভারতের অনুরোধে আপনি ইলিশ পাঠাইছেন ইউনূস স্যার। আপনার অনুরোধে ভারত তাইলে তার ওখান থেকে ট্রানজিট নিয়ে বাংলাদেশের পোশাক বাইরে পাঠাবে, আপনাদের এই অনুরোধটা রাখলো না কেন? আপনাদেরকে 2 বার বাইরের জিনিসপত্র পাঠাবে, আপনাদের অনুরোধ তো ভারত রাখে নাই। তো এই ফরিদা খাতুন না ফরিদা আক্তার, এই হারামজাদি ভারতকে কেন ইলিশ পাঠাবে অনুরোধে, চাপে না? স্যার, আপনাকে গালি দিতে আমার বিবেকে বাঁধবে, আপনার অযোগ্যতা নিয়ে কথা বলতে আমার বিবেকে বাঁধবে, আমার নীতি অ্যালাউ করবে না, আমার বিবেক অ্যালাউ করবে না, আমার ভদ্রতা অ্যালাউ করবে না আপনাকে পুট ডাউন করতে। কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আপনার একটা ক্লাউন রাখছেন, শফিকুর রহমান না জানি কি, আপনার মিডিয়া চালায় ওখানে, বিশাল গোলালু একটা দিয়া, শফিক না যেন কি, সে কথা কথা বাইরে গিয়া সবার পাছা ঠান্ডা করে এই বইলা দুনিয়া উল্টায়া যাবে, তারপরেও ফেব্রুয়ারিতে ইলেকশন করাইতে হইব। ওর মায়ের বিয়া না ওর বউয়ের বিয়া না ওর নিজের বিয়া আমি নিজেও জানি না। স্যার, আপনি নির্বাচন করবেন, পুলিশের নিয়ন্ত্রণ আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে, আনসার ভিডিপি নিয়ন্ত্রণ আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে, ভোটাধিকারের একজন ভোটারের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা আপনি দিতে পারবেন? একজন ভোটারের জীবন থাকবে কি থাকবে না এটা আপনি নিশ্চিত করতে পারছেন না। একজন ভোটার বাংলাদেশে সঠিকভাবে ব্যবসা করতে পারবে কিনা তার নিশ্চয়তা দিতে পারছেন না। আর যেখানে ভোট দিলে কত আওয়ামী লীগের ডুপ্লিকেট কেউ এসে ক্ষমতা করবে, আপনারা ভোটের জন্য পাগল হয়ে গেলেন। আপনার এখন শফিক নামের এই হারামজাদা আবর্জনা তারে দিয়ে প্রত্যেকদিন ক্যাম্পেইন করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। আমি বুঝি না স্যার। লোকজন আমাকে গালি দেয় যে জেকব মিল্টন ভদ্রঘরের সন্তান না, কারণ সে গালি দেয় স্যার। কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বলি, গত 54 বছর আপনারা তো স্যার সবাই মিলে সুশীল হয়েছেন, ভদ্র হয়েছেন।
দেশপ্রেমিক হয়েছেন, আমির খসরু হয়েছেন, আব্দুল আউয়াল মিন্টু হয়েছেন, মওদুদ আহমেদ হয়েছেন, তারেক রহমান হয়েছেন, কিন্তু আমি তো কেউ জেকব হইতে দেখি না। যে কষ্টে, দেশের জনগণের কষ্টে, দেশের এই উদ্ভূত নেগেটিভ সার্কামস্টেন্সেসে চোখের পানি ফেলে এবং দেশের দালালি করার জন্য কষ্ট পায়, যুদ্ধ করতে নামে, না পাইরা পরে আর কোনো রাস্তা থাকে না, কুত্তারে কুত্তা বইলা ফেলাই, লাল রে লাল বলি, সাদা রে সাদা বলি, কালো রে কালো বলি। আপনারা ভদ্রতা নিয়ে বসে থাকবেন স্যার? গঙ্গার পানির আমি অনুরোধ করলাম ছাইড়া দাও, আপনি ছাইড়া দিলেন। ফেনী নদীর থেকে পানি তো এখনো নিতেছে স্যার, আপনি কি বন্ধ করছেন? করেন নাই। তো আপনি কি ওইখানে বসছেন, আপনার উপদেষ্টারা কি ওইখানে বসে ভারতের অনুরোধগুলো রাখার জন্য, নাকি দেশকে সার্ভ করার জন্য? স্যার আমি জানি একটা কাজ করেছে আপনার আর্মির সাথে, আপনি কখনই, আপনি দায়িত্ব যখন নিয়েছেন, আপনি বিসমিল্লাহ গলত ছিল আপনি যখন ক্ষমতা নিয়েছেন। আপনি যেমন রাজনৈতিক দল গঠনের জন্য আপনি বলছিলেন আমার জনগণের ওপিনিয়ন নেব, আমি রাজনৈতিক দল করব কিনা, তখন আপনি যেমন জনগণের কথা শুনেন নাই, আপনি ক্ষমতা নেওয়ার সময় এসে বলছেন ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় বসাইছে, আপনি এবারও ছাত্র জনতার সাথে বিট্রে করলেন। আপনারে মির্জা ফাক, হুমায়ুন কবির, নায়েবে আমির আবু তাহের আপনার ক্ষমতায় বসায় নাই। স্যার আপনার নিজের কন্ট্রিবিউশন, ইউ আর 80% স্টেক হোল্ডার অফ বাংলাদেশি রেভলিউশন, যে রেভলিউশনে হাসিনা সরছে। আমি এটা জানি, আর কেউ জানুক আর না জানুক স্যার, আপনার অবদান অনেক। এই হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে আপনার অবদান অনেক, এটা কেউ জানুক আর না জানুক স্যার, আমি জানি। আমার ক্যানভাস করে বলার দরকার নাই, আমি জানি হাসিনাকে রিমুভালের ক্ষেত্রে বাংলাদেশে কোন রাজনৈতিক দল বা ব্যক্তির এত কৃতিত্ব নাই যে কৃতিত্ব আপনার আছে। কিন্তু আপনি গিভ আপ করলেন, আপনি জনগণের সাথে বিট্রে করলেন, আপনার কথাটার থেকে আপনি সরে আসলেন। জনগণ আপনারে বলতেছে আপনি দেশটাকে গুছান, আপনি গুছাচ্ছেন না। ঐক্যমত্য কমিশন করেছেন, আপনি বলেছেন অনেক সাবজেক্টে সবাই একমত হয়েছে। স্যার কোথায় হয়েছে? কোথায় হয়েছে? সোফার বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে 20, 30টা, 25টা, 41টা ইস্যুতে, বিভিন্ন ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। স্যার ডু আই নো দ্য মিনিংস অফ নোট অফ ডিসেন্ট? আপনি আমার চেয়ে অনেক 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 হাজার গুণ শিক্ষিত স্যার। আপনার শিক্ষাগত যোগ্যতার সামনে আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। আমার শিক্ষাগত যোগ্যতা কিচ্ছু না আপনার যোগ্যতার সামনে, আপনার দূরদৃষ্টির সামনে, আপনার প্র্যাগম্যাটিজমের সামনে, আপনার বুদ্ধিমত্তার সামনে। এখন ঐক্যমত্য কমিশনে নোট অফ ডিসেন্টটাকে আপনারা কি পজিটিভ হিসেবে ধরিয়া নিয়ে আপনারা বলতেছেন বিএনপি এগ্রি করছে? স্যার আপনার মুখ থেকে কি একটা কথা বের হয় না, যেখানে জনগণ, বাংলাদেশের জনগণের 75-80% জনগণ মনে করে কক্সেস বাজারের এই বেশ্যা সালাউদ্দিন ভারতের রয়ের লোক, 9 বছরের ট্রেনিং। বিএনপির মধ্যে যদি নির্বাচন হয়, বিএনপির 75-80% লোকজন, বিএনপির লোকজনরা বলবে সাউয়া ভারতের লোক। আর এই লোকটা আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দেয় ঐক্যমত্য কমিশনে, এবং তার সিদ্ধান্ত বিকাম সিদ্ধান্ত। আপনি বলবেন এটা আমার কি, তারেক রহমান যদি তারা সিলেক্ট করে থাকে। স্যার সাবজেক্টটা তারেক রহমান না, সাবজেক্টটা বেগম জিয়া বা বিএনপি না। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে দেশপ্রেম, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে জনগণের দায়িত্ব, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সার্বভৌমত্বের জন্য। আপনি যদি দেখেন এই লোকটা দেশের জন্য ভালো না, সেই লোকটাকে আপনি যমুনায় আপনি বসে থেকে এই কুত্তা বাচ্চার ভাষণ শুনবেন? আপনারা বলেন বিএনপি এটা এগ্রি করছে, ওইটা এগ্রি করছে। স্যার আমি দেখছি বিভিন্ন নিউজ পেপার আর্টিকেল থেকে আমি একটা জিনিস দেখছি, সেটা কি জানেন স্যার? নোট অফ ডিসেন্ট যেখানে দিয়েছে আপনারা বলছেন হ্যাঁ বিএনপি তো আপত্তি করে নাই। স্যার জনগণ কি বলদ? আমি কি বলদ? আমরা কি বলদ? স্যার আপনি কি করতে যাচ্ছেন? আসলে কি হচ্ছে?
স্যার আমি জানি আপনার উপরে প্রেশার আছে, স্যার আমি জানি আর্মির সাপোর্ট আপনার উপরে নাই, ওয়াকার আপনার বাল দিয়াও কেয়ার করেন, আপনারা পুছেও না। কারণ ওয়াকারের বিএনপির সাপোর্ট আছে, ওয়াকারের আওয়ামী লীগের সাপোর্ট আছে, ওয়াকারের যত সুশীল আছে কুত্তার বাচ্চারা যারা ভারতের কাছ থেকে বেতন নেয় তাদের সাপোর্ট আছে স্যার, যেটা আপনার নাই। তো আপনি গত 1 বছরে আপনি কেন মোবিলাইজ করতে পারলেন না আপনার চারপাশে একটা টিম? What does that mean, sir? That means you are not a good organizer. You are not a good administrator at all. আপনি 1 বছরে একটা ক্ল্যান্ডেস্টাইন উপদেষ্টা পরিষদ আপনি তৈরি করতে পারেন না, ফরবিডেবল আপনি একটা উপদেষ্টা পরিষদ আপনি তৈরি করতে পারেন না যার প্রত্যেকটা লোক আপনার পছন্দের, কিন্তু আপনি ফরিদ আক্তারের মতো ফালতু আজে বাজে কতগুলো লোককে নিয়ে আপনি বসাইছেন ওইখানে উপদেষ্টা পরিষদে। এদের ভিতরে কেউ হয়েছে বিএনপির পছন্দ, কেউ হয়েছে আওয়ামী লীগের পছন্দ, কেউ হয়েছে ওয়াকারের পছন্দ। তাহলে আপনার পছন্দ কোনটা স্যার? আপনার পছন্দ কোনটা? সাইদ কবিরের বউ, মোমেনের ভাগ্যা বউ, আব্দুল মাল মোহিতের ভাগ্যা বউ আপনার দরজা সামলায়? স্যার আমি কোনোদিন আপনার কাছে যাব না, আপনার সাথে দাঁড়ায় ছবি তোলার শখ নাই। আপনার ওইখানে যে বিএনপি ঠাইসা ধরে মনির হায়দারের মতো একটা বেশ্যা পাঠাইছে আপনার ওখানে উপদেষ্টা করার জন্য, আপনারা নাকি সে আবার অ্যাসিস্ট করে। কোথায় যাবেন? কোন দিকে যাবেন? আপনার সামনে লোকজন এসে দাঁড়ায় লেকচার দেয়, আপনি জানেন এই লোকটা দেশদ্রোহী, এই লোকটা দেশের সাথে বেইমানি করছে, আপনি তাদের নোট অফ ডিসেন্টকে আপনি এখন বাইরের মিডিয়ার কাছে আপনি তুলে ধরছেন না। আপনি বলছেন না যে জেনারেল ওয়াকার আপনাকে কোঅপারেট করছে না, আপনি বলছেন না নৌবাহিনী বিমান বাহিনী আপনাকে কোঅপারেট করছে না, আপনি বলছেন না ইন্টেলিজেন্স রিপোর্ট আপনাকে দিচ্ছে না ঠিক মতো, আপনি বলছেন না জেনারেল হাফিজ আপনার সাথে বেইমানি করছে, আপনি বলছেন না জেনারেল ফেরদৌস আপনার সাথে বেইমানি করছে, আপনি বলছেন না। এর অর্থ কি? এর অর্থ একটা, আপনি জনগণের সাথে আবার বেইমানি করলেন। জনগণ আপনাকে একবার মতামত দিয়েছে আপনি রাজনৈতিক দল গঠন করেন, আপনি করতে পারলেন না। এবার জনগণ এবং ছাত্ররা আপনাকে ক্ষমতায় বসিয়েছে। হ্যাঁ আমি জানি আপনি আপনার যোগ্যতায় আপনি হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছেন, আমি খুব ভালো করে জানি, এটার ব্যাখ্যা আমি দিলাম না আজকে, সময় যেদিন আসবে সেদিন আমি দেব। আপনি দিতে পারলেন না। কি করলেন আপনি? আপনি তো গিভ আপ করলেন। কারণ একটা স্যার, আপনি দেখেছেন জিয়ার পরিণতি কি হয়েছে? এইটা স্যার মেরে ফেলবে এই চিন্তা করে কোন জাতির জন্য মুক্তি আনতে কেউ পারে না। মেরে ফেলবে। স্যার আমি আমেরিকায় থাকি, নিউ ইয়র্কের মতো জায়গায় আমার অফিসে হামলা করা হয়েছে, নিউ ইয়র্কের মতো জায়গায় আমার বাড়ির পিছনে আগুন জ্বালানো হয়েছে, নিউ ইয়র্কের মতো জায়গায় আমার ফ্যামিলি মেম্বারদেরকে রাস্তাঘাটে থ্রেট করা হয়েছে। আমার কথাবার্তা প্রতিদিন আমাকে বলা হচ্ছে যে ভাই আপনি কথাবার্তা হিসাব করে বলেন, এখানে অনেক স্ট্রং, আওয়ামী লীগ এখানে অনেক স্ট্রং, আপনাকে যে কোনো সময় গুলি করে কাইল্লাদের দিয়ে ফেলাই দেবে। এখন আমি যদি স্যার চিন্তা করি আমাকে মেরে ফেলবে, তাইলে আমি এইভাবে অনলাইনে আপনার জন্য এইভাবে ব্যাটিং করতে পারি? আপনি জিয়া রহমানকে মেরে ফেলেছে এই চিন্তাটা করছেন? আপনাকে প্রতিদিন আপনার উপদেষ্টারা কতগুলো বেশ্যার ছেলে সন্তানদেরকে, বুইরা বুড়ি কোমর ভাঙ্গা হাঁটু ভাঙ্গা বালছালদের আপনার উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছেন, যার সাথেই কথা কয় সেই বলে এই আইছে, এই ওয়াকার আইছে। আপনি যার সাথে কথা বলতে যান আইছে, ডিজিএফআই আইছে, স্যার আপনারে মাইরা ফেলাইব। সাইদ কবিরের বউ প্রথমে এই কথাটা আপনারে কয় মাইরা ফেলাইব। আমি জানি আমি আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের এরা আমার মামা শ্বশুর। সাইদ কবির নিজেও রয়ের লোকজনের সাথে কাজ করে, সাইদ কবির নিজেও মতি মিয়ার লগে কাজ করে, সাইদ কবির নিজেও মাহফুজা নামের সাথে কাজ করে। তারা আপনারে বলে স্যার আপনারে মেরে ফেলাইব, আপনি জিয়া রহমানের মতো কবরে যাবেন। আপনি ভয় পেয়ে গেছেন। শুধু ভয় পান নাই, আপনি এখন এমন ভাবে কাজ করতেছেন
মনে হয় যেন আপনি যমুনায় প্রতিদিন আপনাকে ডায়পার পরাইয়া চেয়ারে বসানো হয়। স্যার, আপনার বয়স 84-85 বছর। জিয়া রহমান যদি ওই বয়সে কোনো কিছু ভয় না পাইয়া দেশটার জন্য বুক পাইতে দিয়া তারপরে সামনে আগায়, স্যার আপনি 84 বছর, ইউ হ্যাড এ ওয়ান্ডারফুল লাইফ। আপনার অ্যাচিভমেন্ট অনেক, জিয়ার চেয়েও আপনার অ্যাচিভমেন্ট ব্যক্তি পর্যায়ে অনেক বেশি। আপনি কিসের ভয় পাচ্ছেন স্যার? কোন ভয় আপনি জনগণকে বাদ দিয়ে আপনি এভাবে গিভ আপ করতেছেন, নির্বাচন করতেছেন? আপনাকে বারবার গত 1 বছরে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে অনেকে আপনাকে হুঁশিয়ার করছে, আমি আপনাকে হুঁশিয়ার করছি। এখন একটা কথা স্যার, হোয়াই মাই ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। স্যার, আমেরিকার কংগ্রেসে, সিনেটে, পেন্টাগনে, ইউনাইটেড নেশনসে ইলিয়াস হোসেনরা যায় নাই, কনক সরোয়াররা যায় নাই, পিনাকি ভট্টাচার্যরা যায় নাই, নির্লজ্জের মতো আমি গেছি। আমি গেছি স্যার, তেল মারছি দেশের জন্য, কোন রাজনৈতিক দলের সাপোর্ট করার জন্য না স্যার। আপনি আমারে ফোন কইরা আমি কেমন আছি জিজ্ঞাসা করবেন, আপনার মনে হয় স্যার আমি এটা আশা করি? হেল না, আমার কোনো দরকার নাই। আপনি দেশটারে হেল্প করেন, আমি পেয়ে যাব সবকিছু। আমার কিচ্ছু পাওয়ার নাই স্যার বাংলাদেশ থেকে, আপনার কাছ থেকে। স্যার আপনার কাছে এমন কিচ্ছু নাই যেটা আমার দরকার। ইলিয়াস হোসেন, পিনাকি, কনক এদের থাকতে পারে, এদেরকে বসুন্ধরাও লাগলে আপনিও দেন, আমার দরকার নাই স্যার। মুশফিক ফজল আনসারীরে ওয়াকার অ্যাম্বাসেডর বানায় দিচ্ছে, দেন, আরো কেউ দেন, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু দেশটারে রিবিল্ড করার জন্য আপনার যেটা করার দরকার সেটা তো আপনি করছেন না স্যার। একটা কথা স্যার, আমি জানি জীবনের মায়া অনেক বড় মায়া। আপনি এই মুহূর্তে অ্যাসাসিনেট হইতে চান না, আপনি চান না ওয়াকার এসে আপনার ঘাট ধরে বাইর করে দেব। এটাই আমার শেষ কথা স্যার আপনাকে। ওয়াকারের বাপের সাধ্যি নাই বাংলাদেশের জরুরি অবস্থা ডিক্লার কইরা আপনাকে অসম্মান করে। ওয়াকারের 14 গোষ্ঠীর সামর্থ্য বা সাহস নাই বাংলাদেশকে রান করার। স্যার, আপনার চেয়ে ভালো কেউ জানে না ভারতের কোনো ইন্টারেস্ট নাই এই মুহূর্তে বাংলাদেশ ইনভেড করার অথবা ওয়াকারকে দিয়ে কোনো কিছু করার। স্যার, স্যার ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, আপনি জাহাজের ক্যাপ্টেন। আপনার ধারে কাছে আসার ক্ষমতা, সাহস, যোগ্যতা, দূরদর্শিতা বাংলাদেশের কোনো নাই। স্যার, এই জন্যই আমি আপনাকে সিলেক্ট করছি, এই জন্যই আপনার নামটারে লোকজনের সামনে আমি বারবার বলতে রইছি। আর আপনি কতগুলো বেশ্যা টেশ্যা, 2 পয়সার নর্তকী, এদেরকে ইলিশ বেচান, এদেরকে দিয়ে এইটা করেন এইটা করেন। স্যার, আপনি আমেরিকা আসবেন, আপনার সফর সফল হোক। কিন্তু একটা কথা আপনাকে আমি বলে রাখি, আপনি আবেগে, আপনার বয়সের জন্য আবেগে বেশ কিছু কথা আপনি মাঝে মাঝে বেফাস বলে ফেলেন। ইটস বিকাম ইউর লায়াবিলিটি। মাহফুজের মতো একটা উচ্ছিষ্ট, তাকে আপনি এখানে ক্লিনটন ইনিশিয়েটিভের এখানে এসে বলছেন আপনি মাস্টার মাইন্ড। স্যার, মাহফুজ হচ্ছে 2% একটা উচ্ছিষ্ট এবং আবর্জনা। বাংলাদেশে কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট যাদের অ্যাকাউন্ট ভারত সুপ্রিম কোর্টের আদেশ এনে আমাদের অনলাইন অ্যাক্টিভিজম গুলো ভারতে ব্যান করা হলো। আমারটা করেছে, ইলিয়াস, পিনাকি, কনক এদেরগুলোও করেছে। আমি মাহফুজকে বাংলাদেশ কনসুলেটে বললাম, বেটা হাবলু,
তুই তো তথ্য মন্ত্রণালয়তে আসিস, ভারত যদি আমাদের এইগুলো ব্যান করে তাহলে তোর উচিত তথ্য মন্ত্রণালয়ের থ্রোতে সুপ্রিম কোর্ট থেকে একটা রিট করাইয়া ভারতের প্রত্যেকটা মিডিয়া চ্যানেল বাংলাদেশে ব্যান করাইয়া দেয়। স্যার, আপনার এই পাঁচাটা গু খাওয়া অযোগ্য হারামজাদা বলে আমি কেউরে ব্যান করার পক্ষে না, আমরা তো তাদের সাথে একত্রে কাজ করছি। স্যার, ওটা বাংলাদেশি কনসুলেট, আর এটা আমেরিকা তো আইনের দেশ। ওই সময় উচিত ছিল মাহফুজরে আইনা আমার 6টা কুত্তার মধ্যে ছাইড়া দেওয়া। মাহফুজরে উচিত ছিল স্যার আমার 6টা জার্মান শেফার্ডের মধ্যে ওরে এনে ছাইড়া দেওয়া। এই লোককে বানাইছেন আপনি তথ্য উপদেষ্টা, আর ক্লিনটন ইনিশিয়েটিভের ওখানে এসে পরিচয় করাই দিচ্ছেন। স্যার, আপনার মতো মানুষ, আপনি মাহফুজরে বলেন মাস্টার মাইন্ড। স্যার, কি হয়েছে আপনার? সর্বশেষ স্যার, আজকের শো আমি শেষ করব। স্যার, এগুলো 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 হার্শ, এগুলো নিতে পারা অত্যন্ত কষ্টের। আপনি জনগণকে ডিপ্রাইভ করেছেন। যখন জনগণ আপনার ফেভারে বলেছিল যে আপনি রাজনৈতিক দল করেন, আপনি জনগণের বিপক্ষে গিয়েছেন। এবারও আপনি জনগণ এবং ছাত্রদের বিপক্ষে যাচ্ছেন। আপনি 1400 নিহত ছাত্র, আবু সাইদের ছাত্র, মুগ্ধ জীবন, অনেক জীবনের সাথে আপনি বেইমানি করছেন। আপনি আপনার সাথে করে মির্জা ফাকের মতো লোকজনকে জাতিসংঘে নিয়ে আসা, হুমায়ুন কবিরের মতো লোককে নিউ ইয়র্কে নিয়ে আসা। আপনি হাজার হাজার শহীদদের রক্তের সাথে আপনি বেইমানি করছেন স্যার। ব্যক্তি হিসাবে আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনাকে পিতৃতুল্য মনে করি, কিন্তু আমার মনে হয় ইউ আর হেডিং টু দ্য রং ডিরেকশন। আমার বাংলাদেশকে আরেকটা জাহান্নাম বানানোর জায়গা আপনি তৈরি করে দিচ্ছেন ওদেরকে। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের শো। একটা কথা আমি সবসময় বলি, আপনাকে সারা জীবন কেউ ভদ্র বলল, সভ্য বলল, ভালো বংশের বলল, কিন্তু সমাজ, পরিবার এবং দেশের স্বার্থে আপনি কিছুই কন্ট্রিবিউট করলেন না। আপনি ভদ্রতা দিয়ে কি করবেন? আপনার এই ভদ্রতার মুখোশটা দিয়ে কি অর্জন করবেন? প্রেম করবেন, বিয়ে করবেন, বাচ্চা কাচ্চা হবেন, এটা হবে আপনার অর্জন? গো অ্যাহেড। কিন্তু আপনি যদি আপনার পরিবার, সমাজ এবং দেশ এখানে কন্ট্রিবিউট করতে যান, নিঃস্বার্থ কাজ করবেন, কঠিন হাড়ভাঙ্গা পরিশ্রম করবেন, যোগ্যতা অর্জন করবেন, প্রয়োজনে যুদ্ধের সময় যুদ্ধ করবেন, এটার নাম সঠিক জীবন। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম ম্যান অফ অ্যাকশন, আপনি যদি কর্মবীর হতে চান, এটাই আপনার অর্জন। আপনি ঘরে বসে থাকবেন, আপনি খুব ভদ্রলোক মানুষ, জীবনে কারো কোনো দিন কাজে লাগেন নাই, না পরিবারের কাজে লেগেছেন, না সমাজের কাজে লেগেছেন, না দেশের কাজে লেগেছেন। আপনার এই ভদ্রতা, ঠিক উইথ ইট, হেল উইথ ইট। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ আগামীকালকের বৃহস্পতিবার অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ নিয়ে কালকের তার আমরাই বিকল্প শো করবে। আপনারা ওনার শোটা দেখবেন। বয়স্ক ভদ্রলোক, অনেক ভালো ভালো কথা বলে। উনি আমার মতো অভদ্র না, উনি অনেক ভদ্র। ওনার কথাগুলো আপনারা শুনবেন। আর আগামী শুক্রবার অন্য কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। কিন্তু একটা কথা, যারা দেশদ্রোহী এবং যারা ভারতের সাথ দেয়, যারা ভারতের সাথে রাজনীতি করে, তারা বাংলাদেশের স্বার্থে রাজনীতি করে না। তারা আপনার আমার স্বার্থে রাজনীতি করে না, তারা তাদের ব্যক্তি স্বার্থে রাজনীতি করে। আমির খসরু মাহমুদ যদি ভাষণ দেয়, তার সামনে যদি জনগণ থাকে, ওই জনগণ বাংলাদেশের জনগণ না।
একজন আমির খসরু মাহমুদ যখন ভাষণ দেয়, সালাউদ্দিন আহমেদ যখন ভাষণ দেয়, মির্জা ফাক যখন ভাষণ দেয়, তাদের গায়ে যখন আপনারা ইট ছুঁড়ে মারেন না, আপনারা তখন ভারতীয় দালাল বনে যান। কারণ মির্জা ফাক বলবে আমি ভাষণের সময় হাজার হাজার লোকজন থাকে, আপনার ওই হাজার হাজার বেঈমান মির্জা ফাককে সাপোর্ট করেন। সালাউদ্দিন যখন ভাষণ দেয়, তার সামনে যখন হাজার হাজার লোকজন থাকে, ওই হাজার হাজার লোকজনরা দেশের সাথে মুনাফিকি করে, নাফরমানি করে। গোরখদক আব্বাস যখন ভাষণ দেয়, তার সামনে যখন লোকজন থাকে, তারা প্রত্যেকটা মানুষ এক একটা গুনাহ তাদের আমলনামায় লেখা হচ্ছে। কথাগুলো মনে রাখবেন। আর এদেরকে যদি রাস্তাঘাটে জুতা পেটা করেন, আপনার আমলনামায় নেকি লেখা হবে। এবং আপনারা যদি ওদেরকে জুতা পেটা করেন, এটা দেশপ্রেমের সাক্ষ্য।